ব্রুইস, অ্যাকচুয়ালি ব্রুইস হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে একটা ইনজুরি, এক ধরনের ইনজুরি যেটা হচ্ছে ব্লান্ট ফোর্স ইনজুরি। ব্লান্ট ফোর্স ইনজুরি অর্থাৎ কোনো একটা ব্লান্ট জিনিস, যেমন আমি ধরলাম একটা স্টিক বা একটা লাঠি, সো এই লাঠি দিয়ে আমি কাউকে কী করলাম, ব্লো দিলাম, ব্লো, বা আমি ধরলাম আমি ইম্প্যাক্ট করলাম বা বাড়ি দিলাম। সো এটা দেওয়ার ফলে যেটা হবে যে ওই পার্সনটার যে জায়গায় আমি ধরলাম আমি হচ্ছে হাতে বাড়ি দিছি, সো হাতে বাড়ি দেওয়ার ফলে আমি দেখতে পারলাম যে হাতের নিচে একটা কালার হয়ে গেছে। কি কালার হইতে পারে সেটা আমি ধরলাম রেড হয়ে গেছে ফর এক্সাম্পল, সো রেড একটা কালার হয়ে গেছে, কিন্তু তার যে স্কিন ইনট্যাক্ট আছে, স্কিনের কন্টিনিউটি নষ্ট হয়নি। কন্টিনিউটি মানে হচ্ছে যে স্কিন আমি ধরলাম ঠিকঠাক আছে, সেখানে কোনো কাট হয় নাই, কাট ইঞ্জুরি হয় নাই, যেহেতু আমি সাপ কিছু দিয়ে বাড়ি দিই নি, ফলে সেখানে কেটে যায় নাই, জাস্ট স্কিনটা সবই ঠিকঠাক আছে। জাস্ট আমি দেখতেছি স্কিনের নিচে মনে হচ্ছে কিছু জমে আছে। এই যে কিছু জমে আছে, এই জমে থাকা জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাড। জমে থাকা জিনিসটা কি? ব্লাড। এবং সাধারণত স্কিনের নিচে যে ছোট ছোট ব্লাড ভেসেল আছে, স্পেশালি ক্যাপিলারিস, তো এই ক্যাপিলারিসগুলো মেইনলি হচ্ছে ওই জায়গায় কী হয়েছে, ক্যাপিলারিস থেকে ব্লাড বের হয়ে আসছে, যেটাকে বলি আমরা এক্সট্রা ভ্যাসেশন। সো ব্লাডগুলো এক্সট্রা ভ্যাসেশন হয়ে আসছে। কী কারণে? কারণ ওই ক্যাপিলারিগুলো কী হয়েছে, রাপচার হয়েছে। সো রাপচার হওয়ার কারণে এই যে এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড, এই পুরো ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রুইস। সো অনেক অগোছালোভাবে বলছি যে ব্রুইস হচ্ছে ইফিউশন, বা আমরা বলতে পারি এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড ইন দ্য সাবকিউটিনিয়াস টিস্যু আর সাবমিউকাস টিস্যু। সাবকিউটিনিয়াস বলতে স্কিনের নিচে হইতে পারে, ওইখানে যে ক্যাপিলারিগুলো আছে সেগুলো থেকে ব্লাড বের হয়ে আসছে, অথবা সাবমিউকাস ইন্টারনালি, বডি ইন্টারনাল বিভিন্ন অর্গানে, আমরা জানি বিভিন্ন যে অর্গান আছে, আমি ধরলাম স্টোমাকে অনেকগুলো লেয়ার থাকে, আমরা জানি ফার্স্ট এপিথেলিয়াল, তারপরে হচ্ছে মিউকোসা, সো এই যে বিভিন্ন লেয়ার থাকে, মাসেল লেয়ার থাকে। সো এই মিউকোসার নিচেও কিন্তু সাব শব্দের অর্থ নিচে, সো নিচেও কিন্তু এরকম ব্রুইস হইতে পারে, এক্সটার্নালি হইতে পারে, ইন্টারনালি হইতে পারে। এক্সটার্নালি হচ্ছে সাবকিউটিনিয়াস, ইন্টারনালি হচ্ছে সাবমিউকাস। এবং এটা কেন হয়? এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড হয় ক্যাপিলারি রাপচার হওয়ার কারণে, বা ছোটো ছোটো ব্লাড ভেসেল রাপচার হওয়ার কারণে। হার্ড কোনো ব্লান্ট কিছু দিয়ে, ভোতা কিছু দিয়ে যদি বাড়ি দেওয়া হয় বা আঘাত করা হয়, এখানে স্কিনের কিন্তু কন্টিনিউটি নষ্ট হয় না, স্কিন ঠিকঠাক থাকে, ইনট্যাক্ট আছে, এখানে কোনো মানে কেটে ছিঁড়ে যায় নাই, মানে মাংস বের হয়ে আসে নাই। এবং এটা ব্লান্ট ফোর্স ইনজুরি, এবং এটা এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড স্কিনের নিচে অথবা মিউকাস মেমব্রেনের নিচে, এটা এক্সটার্নাল হইতে পারে, ইন্টারনাল হইতে পারে। এবং এখানে সবসময় একটা পেনফুল সোয়েলিং থাকার চান্স থাকে, যে আচ্ছা যে জায়গায় আমি বাড়ি দিচ্ছি ওই জায়গায় পেনফুল সোয়েলিং হয়ে গেছে, এবং সাবকিউটেনিয়াস টিস্যুর ক্রাশিং, টিয়ারিং এগুলো থাকতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এই যে একটা লাঠি, সেই লাঠি দিয়ে আমি বাড়ি দিলাম, তো দেখা গেল ব্রুইসটা হয়েছে অনেক বড় সাইজের, অথবা আমি লাঠি দিয়ে বাড়ি দিছি, ব্রুইসটা হয়েছে অনেক পিচ্চি সাইজের। সো অ্যাকচুয়ালি আমাদের যেই জিনিসটা দিয়ে আমি ব্লো করব বা ইম্প্যাক্ট করব বা বাড়ি দিব, সেই জিনিসটার সাইজের সাথে ইনজুরির সাইজ কিন্তু করেসপন্ড করে না। সো ব্রুইসের ক্ষেত্রে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন যদি বলি, আমরা জানি যে স্কিন, এই স্কিনের যে লেয়ারগুলো, সেই লেয়ারগুলোতে যদি আমরা একটু যাই, অ্যানাটমিতে তোমরা পড়ে আসছো যে স্কিনের আউটার যে লেয়ার, সেটাকে আমরা বলি ইপিডার্মিস। কি বলি? ইপিডার্মিস। সো ইপিডার্মিস অনেকগুলো লেয়ার থাকে, যেমন স্ট্র্যাটাম বেজালিস, স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লুজিডাম, সেরকম অনেকগুলো লেয়ার থাকে। সেটা পরের কথা। ফার্স্ট কথা হচ্ছে এপিডার্মিস বাইরের লেয়ার, এবং এর ভিতরে যে লেয়ারটা থাকে সেটাকে বলি আমরা ডার্মিস। সো অ্যাকচুয়ালি এপিডার্মিসের নিচে হচ্ছে ব্রুইসটা যেটা হয়, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ইন্টারডার্মাল ব্রুইস, কারণ সেটা ডার্মিসের মধ্যে হচ্ছে, ডার্মিস লেয়ারের মধ্যে। সেই জন্য আমরা এটাকে বলি ইন্টারডার্মাল ব্রুইস। এক্ষেত্রে দেখা যায় যে সাব এপিডার্মাল, অর্থাৎ এপিডার্মিসের নিচে হয়। এবং এটা হচ্ছে প্যাটার্ন কোনো অবজেক্ট, প্যাটার্ন মানে যেটা দিয়ে বাড়ি দিলে সাপ পড়ে যায়, এরকম অবজেক্ট দিয়ে সাধারণত এটা বেশি হয়, এবং হেমোরেজ পাওয়া যাইতে পারে। যেটা সাবকিউটিনিয়াস, যেটা এটা হচ্ছে সাবকিউটিনিয়াস টিস্যুতে হয়। সাবকিউটিনিয়াস টিস্যু বলতে আমরা ইউজুয়ালি ফ্যাটি টিস্যুকে বেশি বুঝি। সাবকিউটিনিয়াস ফ্যাটি টিস্যুতে মেইনলি এটা বেশি হয়। সো আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে মহিলাদের বেশি হবে, কারণ মহিলাদের বেশি সাবকিউটিনিয়াস ফ্যাট থাকে। সো এটা মহিলাদের বেশি প্রমিনেন্ট হয়, এবং এটা কিন্তু সবথেকে কমন ব্রুইস। এটা ব্লান্ট অবজেক্ট দ্বারা হয়, এবং ইনজুরি হওয়ার দেখা যায় কিছুক্ষণ পরে ডার্ক রেড সোয়েলিং হয়ে গেছে একটা, কারণ ওইখানে ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হলে সোয়েলিং তো হবে, রেডনেস হবে, সোয়েলিং হবে। এবং ডিপ ব্রুইসটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় আমি মারছি, আজকে একটা বাড়ি মারছি একজনকে, এবং তার 2 দিন পরে তার ব্রুইস আমি দেখতে পাইছি। সো এই যে ডিলেড ব্রুইসিং, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে দেরি করে যে ব্রুইজিং হচ্ছে, এটা কিন্তু ডিপ ব্রুইজিংয়ের ক্ষেত্রে হয়। যে আমি এক্সটার্নালি বাড়ি দিছি, বাট ইন্টারনালি কোনো একটা অর্গান ব্রুইজিং হয়েছে, বা ইন্টারনালি ব্রুইজিং হয়েছে, ডিলেইড হয়েছে এই কারণে। এবং এই ডিপ ব্রুইজিং কিন্তু আমরা ইনফ্রারেড যে রে থাকে বা ফটোগ্রাফি, সেটা দিয়ে আমরা এটা দেখতে পারি। যদি আমরা আগে থেকে সাসপেক্ট করি যে না আচ্ছা তার ব্রুইজিং হইতে পারে, তাহলে আমরা কিন্তু এই ইনফ্রারেড রে দিয়ে আমরা হচ্ছে তার এই ডিপ ব্রুইজিংটা আইডেন্টিফাই করতে পারি।
এরপরে আমাদের যেটা জানতে হবে যে ব্রুইজিংয়ের কালার দেখে আমরা কিন্তু এইজ বলে দিতে পারি যে ব্রুইজটার বয়স কতদিন হয়েছে। যদি এমন হয় যে ব্রাইট রেড কালার, টকটকে লাল, তখন সেখানে কিন্তু ইমিডিয়েটলি আফটার ইনজুরি এই জিনিসটাকে ইন্ডিকেট করে যাচ্ছে ইনজুরি হয়েছে, বেশিক্ষণ হয় নাই, একেবারে ইনজুরির পরেই ব্রাইট রেড হয়ে যাবে, সোয়েলিং হবে এবং ব্রাইট রেড হয়ে যাবে। এটা হিমোগ্লোবিনের কারণে হয়, আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেটার কারণে মেইনলি এই কালারেশনটা হয়। এবং ব্লুইশ কালারেশন হবে, এটা হচ্ছে মেইনলি কয়েক ঘন্টা পরেই থেকে 3 দিন পর্যন্ত কিন্তু এরকম ব্লুইশ থাকবে, এবং এটা ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের কারণে হিমোগ্লোবিনটা ডিঅক্সিজেনেটেড হয়ে যায়, অক্সিজেনেটেড, এবং এই কারণে কিন্তু হয়। এবং ব্লুইশ ব্ল্যাক টু ব্রাউন কালার হয়ে যাবে হিমোসিডেনের কারণে, এবং এটা হচ্ছে 4 দিনের দিন। 5 থেকে 6 দিনের দিন দেখা যায় যে হেমাটোইডিন জমার কারণে গ্রিনিশ হয়ে গেছে, এবং 7 থেকে 12 দিনের দিন বিলিরুবিনের কারণে ইয়েলোইশ হয়ে গেছে। আমরা জানি বিলিরুবিন বাড়লে জন্ডিস হয়, রাইট? জন্ডিসে হইলে মানুষ ইয়েলোইশ বডি কালারেশন হয়ে যায়, ডিসকালারেশন। ঠিক একইভাবে এখানেও কিন্তু সেম জিনিসটা, এবং 2 সপ্তাহ পরে ব্রুইশ সেরে যায় এবং দেখা যায় যে পার্সেন্টটা নর্মাল কালার হয়ে গেছে স্কিনের। আচ্ছা, এরপরে কী কী ফ্যাক্টর এফেক্ট করে? সফটওয়্যার যে সকল টিস্যু আছে সেখানে ব্রুইজ বেশি হওয়ার চান্স বেশি, কারণ স্পেশালি ফ্যাটি টিস্যু বা সফট যেগুলো আছে, বাচ্চা এবং বুড়াদের বেশি হয় ব্রুইজিং, এবং মহিলাদের কিন্তু বেশি হবে, কারণ সাবকিউটেনিয়াস ফ্যাটি টিস্যু বেশি থাকে। এবং যারা একটু সাদা পার্সন, যাদের চেহারা একটু সাদা সুন্দর, তারা কিন্তু ব্রুইজিং বেশি হওয়ার চান্স থাকে। এবং দেখা যায় যে যাদের আর্টারিয়াসক্লোরোসিস আছে, আর্টারিয়াসক্লোরোসিস মানে যে আর্টারি আছে সেগুলো হার্ডেনিং হয়ে যায়, হার্ডেনিং। সো আর্টারিয়াসক্লোরোসিস যাদের আছে, এই আর্টারিয়াসক্লোরোসিস থাকলে কিন্তু, বা হুপিং কফ থাকলে, বা হচ্ছে পারপিউরা হচ্ছে একটা ব্লিডিং ডিসঅর্ডার, এর ফলে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়। লিউকেমিয়া একটা ব্লাড ক্যান্সার বা একটা নিওপ্লাস্টিক কন্ডিশন। তো এরপরে হিমোফিলিয়া, এটা হচ্ছে একটা কোয়াগুলেশন ডিসঅর্ডার, ব্লাড ঠিক করে কোয়াগুলেশন হতে পারে না, ফলে ব্লিডিং টেন্ডেন্সি থাকে। ভিটামিন কে ডিফিসিয়েন্সি একটা কোয়াগুলেশন ডিসঅর্ডার, অ্যাকুট কোয়াগুলেশন ডিসঅর্ডার, এবং ভিটামিন কে ডিফিসিয়েন্সি থাকলে ফ্যাক্টর 2, 7, 9, 10, 2 ফ্যাক্টর 2, তারপর হচ্ছে 7, 9, 10, এই যে ফ্যাক্টরগুলো ফিজিওলজিতে পড়ে আসছো, এই ফ্যাক্টরগুলো ডিফিসিয়েন্সি হয়, ফলে ব্লাড ক্লটিং ঠিকভাবে হইতে পারে না, আর ক্লটিং ঠিকভাবে না হলে ব্লিডিং হবে, এবং ব্রুইসিংয়ের চান্স এদের বেশি থাকে। পাশাপাশি দেখা যায় যে যে জায়গায় বাড়ি দেওয়া হয়েছে, এক জায়গায় আমি ব্লো করছি, বাড়ি দিছি, সেই জায়গায় ব্রুইজিং না হয়ে অন্য জায়গায় ব্রুইজিং হচ্ছে, এটাও কিন্তু হইতে পারে। সো এটা গ্র্যাভিটি শিফটিং অফ ব্লাডের কারণে হইতে পারে। সো এটাকে আমরা বলি একটোপিক ব্রুইজিং। কি বলি? একটোপিক ব্রুইজিং, খুব ইম্পর্টেন্ট, যে বা ডিস্টেন্ট ব্রুইজিং, যেই জায়গায় দিছি বাড়ি ওই জায়গায় হয় না, অন্য জায়গায় হয়েছে। আচ্ছা, তারপরে যে কথাটা আসে সেটা হচ্ছে যেই সকল জায়গায় বেশি ভাস্কুলার, যেমন ধরো মানে যেখানে যে বেশি ব্লাড সাপ্লাই, যেমন ফেস, স্ক্রোটাম, বা আমি বলি এই সকল যে জায়গাগুলো আছে এখানে কিন্তু ব্রুইজিং বেশি হবে, কারণ এখানে হাইলি ভাস্কুলার নেটওয়ার্ক থাকে। আর যে সকল জায়গায় খুবই রেজিলিয়েন্ট, মানে ধরো আমাদের যে টিবিয়া থাকে, মানে লেগের যে বোন থাকে, ওইখানে দেখা যায় যে অ্যান্টেরিয়রলি ওইটা রেজিলিয়েন্ট হয়, এবং রেজিলিয়েন্ট হওয়ার কারণে শিন মানে টিবিয়ার ওই জায়গায় হেডে তো স্কাল থাকে, ফলে ওইখানে বেশি মানে ব্লাড ভেসেল থাকে না, সাবকিউটেনিয়াস টিস্যু থাকে না, ফলে এখানে ব্রুইজিং বেশি হয় না। সেলডম মানে রেয়ারলি, ঠিক আছে। তারপরে আসো যে ব্রুইজ কিন্তু বেশি ডেঞ্জারাস। কেন ব্রুইজ বেশি ডেঞ্জারাস? কারণ এখানে দেখা যায় যে সুপারফিশিয়াল ডিপ ইঞ্জুরি হইতে পারে, সুপারফিশিয়াল ব্রুইজ হইতে পারে, সাবকিউটেনিয়াস বা সাবমিউকোজাল ব্রুইজিংও হইতে পারে। এবং এখানে দেখা যায় যে ব্লিডিং বেশি হয়, যেহেতু ক্যাপিলারি রাপচার হয়। কিন্তু এই আমাদের যে অ্যাব্রেশনে কিন্তু সুপারফিশিয়াল ইঞ্জুরি হয়, যেটা শুধু এপিডার্মিসকে ইনভলভ করে, ডার্মিসকে ইনভলভ করে না। এখানে ব্লিডিং তেমন হয় না, এখানে তাড়াতাড়ি সেরে যায়, কমপ্লিকেশন হয় না, ইনফেকশনের চান্স কম। বাট এখানে ইনফেকশনের চান্সও বেশি, কমপ্লিকেশনও বেশি হয়, এবং এটা ইন্টারনাল অর্গান যেমন লিভার, ব্রেন এগুলোকে ইনফেক্ট করতে পারে। এবং মেডিকেলিক্যালি আবার ব্রুইজ লেস ইম্পর্টেন্ট, কারণ ব্রুইজ দেখে আমরা অনেক কিছুই বুঝতে পারি না। যেমন ধরো ব্রুইজের সাইজ, আমি যেই জিনিসটা দিয়ে মারছি ওইটার সাথে করেসপন্ড বা মিল নাও থাকতে পারে, কারণ আগেই বলে আসছি যে ধরো এটা এতটুকু সাইজের, যেটা দিয়ে আমি মারছি, ব্রুইজ হয়েছে এতটুকু, বা দেখা গেছে ওয়েপনটা এতটুকু সাইজের, ব্রুইজ হয়েছে এত বড়, সেরকম করেসপন্ড নাও করতে পারে। এবং দেখা যায় যে অনেক পরে ডিলেড ব্রুইজিংয়ের যে টার্মটা, অনেক পরে ব্রুইজিং হইতে পারে, 1-2 দিন পরে যে ব্রুইজ হচ্ছে বাড়ি দেওয়ার পরে। তার পাশাপাশি এটা অ্যাকচুয়াল সাইট অ্যাপেয়ার না করে, যে জায়গায় বাড়ি দিয়েছি সেখানে অ্যাপেয়ার না করে একটোপিক্যালি বা অন্য জায়গায় অ্যাপেয়ার করতেছে গ্র্যাভিটির কারণে। এবং যেই জায়গায় যেইভাবে বাড়ি দেওয়া হয়েছে ওইটার ডিরেকশনও কিন্তু ভালো করে বোঝা যায় না ব্রুইজে, বাট অ্যাব্রেশনে কিন্তু বোঝা যায়। ব্রুইজের থেকে অ্যাব্রেশন মেডিকেলিক্যালি বেশি ইম্পর্টেন্ট। এবং হাইপোস্টেসিসের কথা যদি বলি, পোস্টমর্টেম বা মানুষ মরার পরে বডির যে কালারেশন হয়ে যায় সেটাকে বলি আমরা পোস্টমর্টেম হাইপোস্টেসিস। এবং ব্রুইসের অপর কিছু কিন্তু নাম আছে, ব্রুইসের অন্যান্য নাম কী আছে? কনটিউশন, ব্রুইসকে আমরা কনটিউশন বলি, তারপর আমরা হচ্ছে ইকাইমোসিস বলি, ইকাইমোসিস, কনটিউশন, এগুলো কিন্তু ব্রুইসের নাম, এই জিনিসগুলোর সাথে কনফিউজ করা যাবে না। এবং এই ডিস্টেনশন অফ ব্লাড ভেসেলস এর কারণে ডার্মিসের মধ্যে মরার পরে, পোস্টমর্টেম মরার পরে হচ্ছে মেনলি এটা আমরা পাই। এবং এটা গ্র্যাভিটি ক্যাপিলারির কারণে যে সকল জায়গায় ডিপেন্ডেন্ট পার্টস আছে, ডিপেন্ডেন্ট পার্টস মানে যেই জায়গাগুলোতে মরার পরে আমি ধরলাম যে একজন পার্সনকে শোয়াই রাখা হয়েছে, তাহলে তার নিচের যে সারফেসের সাথে টাচ করা যে পার্টগুলো, যেমন তার ব্যাক বা পিঠ বা তার বাটক
ঠিক আছে, বা হিল, এই রিজনগুলোতে কিন্তু অনেক বেশি মানে গ্র্যাভিটির কারণে এই যে ডিস্টেনশন অফ ব্লাড ভেসেলের ফলে ওই জায়গায় যে জমবে ব্লাডগুলা, এবং ওইখানে একটা ব্লুইশ কালারেশন হবে, ব্লুইশ পার্পল কালারেশন হবে, ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে যদি আমি কাটি, যেই জায়গায় আমি এই হাইপোস্টেসিস পাচ্ছি ওইখানে যদি আমি একটা কাট করি বা কেটে ফেলি, ডিসেক্ট করলে দেখতে পাবো যে এখানে সেটা ওয়াশ করা যাচ্ছে, ব্লাডটা ওয়াশেবল। বাট এখানে কিন্তু ওই জায়গাটা কাটলে, ব্রুইসের জায়গাটা কাটলে ওয়াশেবল হবে না, ঠিক আছে, ইজ নট ওয়াশেবল, সেটা কোয়াগুলেটেড অবস্থায় থাকে। এটাতে দেখা যায় যে মেডিকো-লিগাল ইম্পর্টেন্সের কথা যদি বলি, নেচার অফ ইঞ্জুরি বা টাইপস অফ ওয়েপন, এগুলো বোঝা যায় ব্রুইজ দিয়ে। আর এটা যে হচ্ছে টাইম পজিশন অফ ডেড বডি, এই জিনিসগুলো বোঝা যায়, এগুলো ডিটারমাইন করা যায়। সো মেডিকো-লিগাল এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। পাশাপাশি পোস্টমর্টেম হাইপোস্টেসিসে কোনো অ্যাব্রেশন ইউজুয়ালি থাকে না, বাট এখানে অ্যাব্রেডেড থাকলেও থাকতে পারে। এখানে কিন্তু দেখা যায় সোলেন একটা কন্ডিশন থাকে, যেখানে ব্রুইজ হয় ওখানে মানে সোলেন হয়ে যায়, ফুলে যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যে অ্যাকচুয়ালি একজন পার্সন যখন মরে গেছে তার বডিতে কোনো ইনফ্ল্যামেটরি প্রসেস হবে না, সো অ্যাকচুয়ালি ব্রুইজ হইলে তার বডিতে তো কালারের চেঞ্জ হইতে থাকে আমরা জানি সময়ের সাথে সাথে, ওরকম কিছুই তার বডিতে থাকবে না স্ট্রেনিংয়ের ফলে, হ্যাঁ। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এরপর আসা যায় একটোপিক ব্রুইজিং, এটাকে আমরা শিফটিং ব্রুইজ, মাইগ্রেটরি ব্রুইজ বা পার কোলেটেড কন্টিশনও বলে থাকি। তো অ্যাকচুয়ালি এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে ব্ল্যাক আই। আমি একজনকে কী করছি, আমি একজনকে হচ্ছে ফোরহেডে কপালে বাড়ি দিছি, দেখা গেছে তার চোখের পাশ দিয়ে ব্রুইজিং হয়ে গেছে, যেটাকে আমরা স্পেকটেকল হেমাটোমা, স্পেকটেকল মানে চশমা, আমরা চোখে চশমা পরি না, ওইভাবে মনে রাখতে পারো যে ব্ল্যাক আই। সো ব্রুইজ অ্যারাউন্ড দ্য আইস অ্যান্ড আইলিডস, এখানে হচ্ছে কালো হয়ে যায় বা একটা ব্লুইশ কালারেশন হয়ে যায় বা রেড কালারেশন হয়ে যায়। সো এটা হচ্ছে ফোরহেডে বাড়ি দিছি তার ফলেই, বা হচ্ছে মানে স্কালের যে অ্যান্টেরিয়র ফোসা আছে সেখানে হয়তো বা ইঞ্জুরি হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, তার ফলেও এই জায়গায় হইতে পারে। এবং ডাইরেক্ট টমাটো দিয়ে মানে চোখে ঘুষি দিলে সেই জায়গায় ব্রুজিং হইতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো বেজাল ফ্র্যাকচার, বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার হলে দেখা যেতে পারে বিহাইন্ড দ্য ইয়ার বা কানের পেছনে ব্রুইজ হইতে পারে। তারপর হচ্ছে জতে ফ্র্যাকচার হইলে নেকে ব্রুইজিং হইতে পারে। চোয়ালে ফ্র্যাকচার হয়েছে বাট ব্রুইজিং হয়েছে নেকে, এই যে এইসব কিন্তু একটোপিক ব্রুইজিংয়ের এক্সাম্পল, এগুলো ধরবে পরীক্ষায়। এবং পেলভিসে ফ্র্যাকচার হয়েছে, থাইতে হচ্ছে ব্রুইজিং হয়েছে, থাইতে আঘাত পাইছে, ব্রুইজিং হয়েছে নিতে। তারপর হচ্ছে ফিমারে আঘাত পাইছে বা ফ্র্যাকচার হয়েছে, লোয়ার পার্ট অফ থাইতে কিন্তু ফ্র্যাকচার হয়েছে, ব্রুইজিং হয়েছে। তার পাশাপাশি কাফ মাসেল, যেটা কাফ মাসেল বলতে আমরা গ্যাস্ট্রোকনোমিয়া, সোলিয়াস, লেগের পেছনের দিকে যে মাসেলগুলো থাকে একটু মোটা তাজা, সেই মাসেলগুলোকে আমরা বলি কাফ মাসেল। এবং এই কাফ মাসেলগুলো এর কারণে কিন্তু ওই জায়গায় ব্লোয়ের কারণে মানে লোয়ার পার্ট অফ থাইতে কিন্তু ব্রুইজিং হইতে পারে। পাশাপাশি অ্যাঙ্কেলে ব্রুইজিং হবে, কাফ মাসেলের কারণে হচ্ছে অ্যাঙ্কেলে ব্রুইজিং হবে, আর ফিমারে ফ্র্যাকচারের কারণে লোয়ার পার্ট অফ থাইতে হচ্ছে ব্রুইজিং হবে। এর পাশে মেডিকো-লিগাল ইম্পর্টেন্স বলতে আমরা ওয়েপনের টাইপ, কী ওয়েপন দিয়ে মারা হয়েছে সেটা বুঝতে পারি, ইঞ্জুরিটা কত দিনের হয়েছে সেটা বুঝতে পারি, তারপরে কত জোরে মারা হয়েছে এই বিষয়গুলো ব্রুইজ দেখে বোঝা যাবে। এবং যদি এমন হয় যে ব্রুইজ নেকে হয়েছে, তাহলে নেকে বা গলায় হইলে আমরা বুঝতে পারি যে আচ্ছা তার হয়তো বা গলা টিপে মারার চেষ্টা করা হয়েছে, এই জিনিসগুলো আমরা ধারণা করতে পারি। অথবা জেনিটেলিয়া বা সেক্সুয়াল যে অর্গানগুলো সেখানে যদি ব্রুইজিং পাই তাহলে বুঝতে পারি যে আচ্ছা তার হয়তো বা রেপ করার চেষ্টা করা হয়েছে, তার সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে। তারপরে ইঞ্জুরির সিভিয়ারিটি বোঝা যায়, যেমন ইন্টারনাল অর্গানে ব্রুইজিং যদি পাওয়া যায় তাহলে বোঝা যায় যে অনেক ইঞ্জুরি হয়েছে, তার ডিপ ব্রুইজিং হয়ে গেছে। এবং অন্যান্য যে ইঞ্জুরি আছে এটাকে আর্টিফিশিয়ালি করা হয়েছে নাকি ট্রু ব্রুইজিং। আর্টিফিশিয়ালি অনেকে দেখা যায় যে কাউরে ফাঁসানোর জন্য আর্টিফিশিয়ালি মানে নিজে ইচ্ছা করে কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে ব্রুইজিং করার ট্রাই করতে পারে। অথবা এটা কি পোস্টমর্টেম হাইপোস্টেসিস না অ্যাকচুয়ালি ট্রু ব্রুইজ বা ব্রুইজিং, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি ব্রুইজ সম্পর্কে জেনে। আচ্ছা, তারপরে ট্রাম লাইন ব্রুইজ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে রেলওয়ে লাইন ব্রুইজও বলা হয়, আমরা জানি রেল লাইন কেমন থাকে, এরকম থাকে। সো যাই হোক, তো অ্যাকচুয়ালি আমি যদি রড দিয়ে বা স্টিক দিয়ে বা লাঠি দিয়ে বা রোলার দিয়ে বাড়ি দিই, এগুলো সবই ব্লান্ট ওয়েপন, হুইপ দিয়ে, চাবুক দিয়ে যদি বাড়ি দিলে দেখবো যে চাবুকের এটা আমি ধরলাম একটা রড। সো রডের কি এরকম দুইটা প্রান্ত থাকে, দুইটা মার্জিন থাকে, এই যে একটা মার্জিন, এই যে একটা মার্জিন। তো দেখা যায় যে স্কিনের উপরে দেখো আমি বাড়ি দিলাম, এই যে একটা মার্জিন, এই যে একটা মার্জিন। সো রড দিয়ে বাড়ি দেওয়ার পরে এই দুই মার্জিনেই জাস্ট দাগ হবে বা ব্রুইজিং হবে, আর মাঝখানের জায়গাটা কিন্তু স্পেয়ার্ড হবে, এখানে কিছু হয় না, স্পেয়ার্ড, এটা ঠিকঠাক আছে। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে যে দেখো এই যে মার্জিনগুলো, এই যে একটা মার্জিন, এই যে একটা মার্জিন, এই মার্জিনাল যে জায়গাগুলো, এই জায়গার যে মার্জিনাল ব্লাড ভেসেলস, এইগুলোতে মেনলি প্রেশারটা পড়ে, এই জায়গায় মেনলি ব্লাড ভেসেল রাপচার হয়, ফলে ওইখানেই ব্রুইজিং হয়। আর সেন্ট্রাল যে জায়গাটা, যখন আমি লাঠিটা উঠাই নিলাম তখন দেখা যায় যে ব্লাডগুলা মানে মার্জিনাল জোনসে কিন্তু চলে যায় এবং আলটিমেটলি মাঝখানে কোনো ঝামেলা হয় না। এই যে বিষয়টা, এটাকে আমরা বলতেছি ট্রাম লাইন বা রেলওয়ে ব্রুইজ। এবং কমপ্লিকেশন হিসেবে কিন্তু লার্জ যে ব্রুইজ সেটা লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড লস করতে পারে, হাইপোভলিউম, ব্লাডের ভলিউম কমে যেতে পারে, শক হেমোরেজ হইতে পারে, এবং এক পর্যায়ে গ্যাংগ্রিন ডেথ এগুলোও কিন্তু হইতে পারে টিস্যুর।
এবং যেই জায়গায় ব্লাড জমে থাকে, যেহেতু এক্সট্রাভাসেশন অফ ব্লাড হয়, ব্লাডগুলো জমে থাকে, ওই জায়গায় কিন্তু যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, যেমন ক্লোস্ট্রিডিয়াম যে ব্যাকটেরিয়াগুলো আছে, ক্লোস্ট্রিডিয়াম অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলি, অক্সিজেনের অনুপস্থিতিতে এরা বাঁচতে পারে। সো ওই ব্যাকটেরিয়াগুলো এই জায়গায় ভালো গ্রো করতে পারে, ফলে বিভিন্ন ইনফেকশন করবে। তারপরে অ্যাবডোমিনাল ব্রুইজের ফলে কিন্তু সেকেন্ডারি কমপ্লিকেশন হিসেবে জেনারেলাইজ পেরিটোনাইটিস হতে পারে। এটা খুবই পেইনফুল একটা কন্ডিশন, পেরিটোনিয়ামে ইনফ্লামেশন। যে কোনো কিছুর শেষে আইটিস থাকলে আমরা বুঝি যে ওই জিনিসটার ইনফ্লামেশন। পেরিটোনিয়ামের ইনফ্লামেশনকে আমরা পেরিটোনাইটিস বলতেছি। আচ্ছা যাই হোক, যদি হেড ইঞ্জুরি হয় তাহলে সেটা কিন্তু ব্রেইন ড্যামেজ করতে পারে, পার্মানেন্ট ব্রেন ড্যামেজ, এবং ফ্যাট এম্বোলিজম হতে পারে, পালমোনারি ফ্যাট এম্বোলিজম। এটার ফলে কী হবে? এটার ফলে অবস্ট্রাকশন ক্রিয়েট হবে এবং সেটা হার্টের প্রবলেম করবে। অ্যান্টিমর্টেম ব্রুইজ এবং পোস্টমর্টেম ব্রুইজের ডিফারেন্স যদি আমরা জানতে চাই, অ্যাকচুয়ালি ওভারঅল কথা, ব্রুইজ সাধারণত আমরা ব্রুইজ বলতে যেটা বুঝি এটা অবশ্যই অ্যান্টিমর্টেম হবে। পোস্টমর্টেম ব্রুইজ বলতে তেমন কিছু নাই আসলে। পোস্টমর্টেম হাইপোস্টেসিস হয়, মানুষ মরার পরে নতুন করে ব্রুইজ ক্রিয়েট করা যায় না, হয়তো বা মরার আগে ক্রিয়েট করা হতে পারে। ঠিক আছে, ইপিথেলিয়াল ড্যামেজ এখানে প্রেজেন্ট থাকবে। সো সব কিছুই অ্যান্টিমর্টেমে প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, সোয়েলিং অফ দ্য টিস্যু প্রেজেন্ট থাকবে, এক্সট্রাভাসেশন অফ ব্লাড প্রেজেন্ট থাকবে, কোয়াগুলেশন, ইনফিল্ট্রেশন, এগুলো সব প্রেজেন্ট থাকবে, বাট এখানে সব কিছু অ্যাবসেন্ট থাকবে। সো এই জিনিসগুলো একটু দেখে নিবা, সব স্ক্রিনশট দিয়ে দেখে নিবা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ব্রুইজ আর কনজেশনের ডিফারেন্সটা আমরা যদি একটু দেখতে চাই, যে ব্রুইজটা মেকানিক্যাল ফোর্সের ফলে হয়, এবং এটা মানে ডিফিউশন অফ ব্লাড বা ইফিউশন অফ ব্লাডের কারণে হয়, ক্যাপিলারি রাপচারের কারণে, এবং এখানে কালারের চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, সেটা রেড, ব্লু, ব্রাউন, গ্রিন, ইয়েলো হইতে পারে, এবং মার্জিনটা ওয়েল মার্ক থাকে না, এখানে ডিফিউজ থাকে, এবং কাট সারফেস দেখা যায় যে ওখানে কাট যদি করি ব্রুইসে তাহলে সেটা ওয়াশেবল হয় না, ব্লাডটা কোয়াগুলেটেড অবস্থায় থাকে। কনজেশন মানে কি মনে রাখবা? কনজেশন মানে হচ্ছে, আমি ধরলাম যে ভেনাস ভেনাস ড্রেইন আছে, ভেনাস ব্লাড আলটিমেটলি কই যায়? ভেনাস ব্লাড আলটিমেটলি হচ্ছে রাইট হার্টে যায়। সো এই জায়গায় যদি কোনো কারণে অবস্ট্রাকশন ক্রিয়েট হয়, যে ভেনাস ব্লাড ঠিক করে মুভ করতে পারতেছে না, অবস্ট্রাকশন আছে, এবং এখানে সেখানে ব্লাডটা স্ট্যাসিস হয়ে আছে। স্ট্যাসিস মানে হচ্ছে মানে বদ্ধ হয়ে আছে, এটা যাইতে পারতেছে না। সো এই যে স্ট্যাসিস অফ ব্লাড, এটাকে মিলে আমরা কনজেশন বলতেছি, যে আটকে থাকতেছে। এটা মেনলি ভেনাস ব্লকেজের কারণে হইতে পারে। ঠিক আছে, এবং এটা যাদের হার্ট ফেলর আছে, কি আছে? হার্ট ফেলর, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হওয়ার চান্স আছে। সো হার্ট ফেলার। আচ্ছা যাই হোক, তো এখানে কী হয়? যে স্ট্যাসিস হয়, এবং এখানে যে কালারটা সেটা ডাস্কি রেড কালার হইতে পারে, এবং সেই ডাস্কি রেড কালারটা ডাস্কি রেডি থাকতেছে, কালারের আর চেঞ্জ হচ্ছে না ব্রুইসের মতো। এটার মার্জিন ওয়েল ডিফাইন থাকবে, এবং এটা কিন্তু ওয়াশেবল। আমরা যদি ওখানে কাটি, যে জায়গাটা ব্লাডটা জমে আছে বা ওই জায়গায় যদি কাটি, তাহলে সেই ব্লাডটা কিন্তু ওয়াশ করা যাবে, কোয়াগুলেটেড হয়ে থাকবে না, পানি দিলেই চলে যাবে। ফলস ব্রুইজ বলতে কিছু মানুষ কী করতে পারে? অন্যকে ফাঁসানোর জন্য বিভিন্ন কেমিক্যাল, যেমন সেমিকার্পাস, অ্যানাকার্ডিয়াম বা ক্যালোট্রোপিস জাইগান্টিয়া, এগুলো ইউজ করে কী করতে পারে? অন্যের বিরুদ্ধে অ্যাসল্টের চার্জ আনতে পারে। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এই চার্জ এনে ওই পার্সনটাকে ফাঁসানোর ট্রাই করতে পারে। তো এটা আমাদের বুঝতে হবে, কারণ এটা মেডিকো-লিগাল পারপাসে আমাদের বুঝতে হবে, কারণ একজন পার্সনকে অবশ্যই ন্যায় বিচার দিতে হবে। কী বিচার দিতে হবে? জাস্টিস দিতে হবে। সো জাস্টিস যদি আমার দিতে হয়, তাহলে কী করতে হবে? অবশ্যই তাকে আমার ডিফারেন্সিয়েট করতে পারতে হবে যে কোনটা ট্রু আর কোনটা ফলস। যেমন ট্রু ব্রুইসে কী হবে? একটা ট্রমা হবে, বাট এখানে কী হবে? এখানে মানে বিভিন্ন কিছু, যেমন ক্যালোট্রোপিস, প্লাম্বাগোরোজিয়া, এগুলো দিয়ে ইউজ করে কিন্তু বানানো হয় আর্টিফিশিয়াল বা ফলস ব্রুইজ, যেগুলো এটা যে কোনো সাইডে হইতে পারে। আর এটা হচ্ছে পার্সনটা নিজে যেহেতু করে, এক্সপোজ সাইজে পাওয়া যাবে, মানে এক্সপোজ যে সকল জায়গাগুলো সহজেই হাত দিয়ে ধরা যায় বা কাছে ছোঁয়া যায়। ঠিক আছে, এই সকল জায়গায় এটাই আর কি। তারপর হচ্ছে যে এখানে রেডনেস, ইনফ্লামেশন অ্যাট দ্য সাইট পাওয়া যাবে, এখানে সারাউন্ডিং টিস্যুতে পাওয়া যাবে, এবং এখানে দেখা যায় যে ইচিং থাকতে পারে, এখানে ইচিং থাকবে না। তারপরে ভ্যাসিকল এখানে পাওয়া যাবে, এবং এই পার্সনটা, যারা ফলস ব্রুইজ করে, তারা যেহেতু হাত ইউজ করে, সো যেই জিনিসগুলো ইউজ করে তারা করার ট্রাই করতেছে, ওখানে ফিঙ্গার টিপে বা বডির আদার পার্টে বিভিন্ন স্ক্র্যাচিং বা বিভিন্ন মার্ক বা ভেসিকল কিন্তু থাকতে পারে। ভেসিকল মানে হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড, একটা স্ক্যাপ টাইপের। এবং এখানে আমি যদি কেমিক্যাল টেস্টিং করি, স্কিন স্ক্র্যাপিং নিয়ে, স্কিনকে তুলে নিয়ে ওই জায়গাটার, তাহলে দেখবে এখানে কোনো কেমিক্যাল পাচ্ছি না, বাট এখানে কিন্তু কেমিক্যাল পাচ্ছি। সো এই জিনিসগুলো একটু মনে রাখবে, এবং আমরা মোটামুটি এতটুকু জানলেই হচ্ছে ব্রুইস নিয়ে। ব্রুইস একটা ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু ধরে আমাদের ফরেন্সিক মেডিসিন, আমরা জানি ওয়েপন একটা বোর্ড থাকে, ওয়েপন বোর্ডটা শুরু দিয়েই একটা ভাইবা শুরু হয়। আর একটা তো হচ্ছে কী থাকে? আর একটা থাকে পয়জন। সো পয়জন একটা বোর্ড থাকে, ওয়েপন একটা বোর্ড থাকে। সো ওয়েপন বোর্ডটাতে কিন্তু শুরুতেই এই ব্রুইস বা এই যে বিভিন্ন ওয়েপন ধরে। আর পয়জন বোর্ডটাতে আমার টক্সিকোলজি লেকচার তো সবই মোটামুটি আমি আপলোড করে ফেলছি অলমোস্ট। সো এই জন্য পয়জনের বোর্ডটার জন্য আমার টক্সিকোলজি প্লেলিস্টটা দেখবা, আর ওয়েপন বোর্ডের জন্য আমি অলরেডি ভিডিও অনেকগুলোই দিছি, আর বাকি ভিডিওগুলো এক এক করে আপলোড করবো। সো সবার জন্য শুভকামনা। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও।